হ্যাঁ, এখন আমি আলোচনা করছি যে এই কাজী আব্দুল ওয়াদুদের পথ-পাথেয়। তো পথ-পাথেয়তে কাজী আব্দুল ওয়াদুদ, মোতাহার হোসেন, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন চৌধুরী, এই চারজন মোটামুটি বাংলা সাহিত্যে প্রচণ্ডভাবেই করেছিলেন, নাম কি বলে, লেখালেখি শুরু করেছিলেন বাংলা সাহিত্যে বুদ্ধির মুক্তি আন্দোলন। তো এখানে তিনি বারবার এখানে ওই লেখাটা তুলে ধরতেছেন যে তিনি বলতেছেন যে গাজালি হলে গিয়া ওস্টানদের করেছেন, নাম কি বলে, গাজালি ওস্টানদের না ইস্টানদের লোকেরা গ্রহণ করেছে, আর ইবনে রুশদকে গ্রহণ করেছে ওস্টানরা। ওস্টানরা কি ইস্টানদের চেয়ে ভালো? এটা একটা প্রশ্ন নতুন করে উঠেছে কান্টের, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের যে প্রভাব। এই কান্ট থেকেই কিন্তু গেটের উৎস। সেই গেটে কিন্তু তখন বলতেছেন যে গেটের প্রচণ্ডভাবেই একটা ঢাউস কিতাব লিখে ফেলেছিলেন কে? কাজী আব্দুল ওয়াদুদ। কাজী গেটেকে তিনি বুঝেনইনি এবং তার মধ্যে একটা কনফিউশন ছিল যে রবীন্দ্রনাথ ঠিক বলছেন না ইকবাল ঠিক বলছেন। কিন্তু এখানে আমরা যে ওই যে এখানে কাজী আব্দুল ওয়াদুদ এত পাত্তা কেন পেলেন? এটা হলো গিয়ে তিনি মুসলমান বলে এবং তিনি মূর্খ বলে। যে রবীন্দ্রনাথ একগুয়ের মতো তিনি তার এই যেমন প্রমোদ চৌধুরী যখন পিছনে সরে গেলেন, তিনি তো জানতেছেন যে ওয়েস্টার্নদেরকে একেবারে পাকিস্তান প্রস্তাব আমার জীবনেও একটা পরিবর্তনকারী, সবার জীবনে যারা পড়বেন যেটা বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু রুশো এবং লুথার এই দুজনকে তিনি নিন্দা করেছেন, কারণ এই দুজনের বিরুদ্ধেই খাপ্পা ছিলেন কে? নিটশে, ফেডেরিকো নিটশে। তো নিটশেকে বলা হয় যে তার মুখে নাস্তিকতা কিন্তু অন্তরে আস্তিকতা। তাহলে তিনি বারবারই বলেছেন যে প্রোটেস্ট্যান্টদের চেয়ে ক্যাথলিক এবং মুসলমানরা অনেক বেহতার, অনেক ভালো, তাদের এই নাম কি বলে এই গোল্ডেন উইংস আছে, তাহলে আর এদের কি আছে? টেন্ডার ফুট আছে। এগুলো নিশ্চয় কথা। নিশ্চয় বলতেছেন যে এই ইরা টিকতে পারতেছে না, এই যে ওয়েস্টার্ন যারা প্রোটেস্ট্যান্ট তারা কিন্তু তাদের টেন্ডার ফুট দেখা যাচ্ছে, জ্ঞান গবেষণায় তারা ভালো কিন্তু জীবন সংগ্রামে তারা ভালো না। তাই আমরা দেখবো যে মুসলমান তাহলে কে ভালো? নিশ্চয় বলতেছেন যে দুইটা গ্রুপ ভালো। সে দুইটা গ্রুপ কারা ভালো? একটা মুসলমান, একটা ক্যাথলিক। এবং তিনি বারবারই বলতেছেন যে ওয়েস্টার্ন সভ্যতা হয়তো পাকা ফলের মতো ইহুদিদের কোলে এসে পড়বে। তাহলে ইকবাল তখন বলতেছেন যে তাহলে মুসলমানদের কোলেও আসতে পারে। এই কথাটা কিন্তু বারবার বলতেছেন, নিয়ে জায়গা কাম তুঝে জামানে কেমত কথা। মুসলমানরা আবার ইকবাল বারবার বলতেছেন যে জানা হে মানে কুৎসিও সে, যে মানে এটা আল্লাহরই বাণী এক ধরনের, যেটা এই ওলি আল্লাহদের কাছে স্বপ্নের মাধ্যমে আসে। মানে সেটাই কি ধরনের? যে আল্লাহ হয়তো সেই স্বপ্নটা দেখায়। সেটা হলো গিয়া যে মুসলমানরা আবার উষ্টের পরে রাজনীতি, উষ্টের বিভিন্ন সেক্টরে তারা কি আবার কি বলবে নেতৃত্ব লাভ করবে এবং জোশের মানে কি সেরাও সে নিকালকার রোমাকো সালতানাত কুলাট দিয়া তা ও ফির উস্তাওয়ার হোগা। তাহলে যেই বাঘ যে পাহাড় থেকে থেকে এই মরুভূমি থেকে বের হয়ে রোমান সাম্রাজ্যে টলি দিয়েছিল, সেই বাঘ আবার স্ট্যান্ডার্ড হবে। তাহলে স্ট্যান্ডার্ড টাইগারটা কি? এটা জিনিসটা বুঝতে গেলে, স্ট্যান্ডার্ড টাইগারকে বুঝতে গেলে, টাইগারের যুগ থেকে যান্ত্রিক যুগে আমরা যাচ্ছি। সেই মনের মধ্যে টাইগারটাকে বাইর করেছিল কারাই? মুসলমান। এটা বুঝতে হবে। মুসলমানরা এই জন্য ইকবালের কবিতায় বারবারই আছে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যেহেতু তিনি ক্যান্ট বুঝেন না, গেটে বুঝেন না, গেটের পরে ঢাউস কিতাব লেখেন কে? কাজী আব্দুল ওয়াদুদ। তাহলে তার জামির কী বলে, বিবেক কী বলে যে আমি গেটেকে বুঝতেছি না, গেটের সঙ্গে যে হেগেলের বইগুলো আমি পড়তেছি না, কান্টের বইগুলো পড়তেছি না, কিন্তু আমি লিখছি। তাহলে এই বিবেকহীন লোকেদের মধ্যে একজন পড়ে কাজী আব্দুল ওয়াদুদ। কিন্তু আমরা দেখব যে গোলাম মোস্তফার মধ্যে কিন্তু ওই টেনশনটা বারবারই ছিল যে আমি ইকবালকে বুঝতেছি না, আমি রবীন্দ্রনাথকেও বুঝতেছি না, কারণ রবীন্দ্রনাথ যে মিথ্যাগুলো বলেছেন সেগুলো যদি আপনি জার্মান দর্শন না পড়লে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমি কী করে এগুলো ধরলাম? আমি এইটা পড়লাম, এই যে নাম কি বলে লর্ড এডওয়ার্ড বুলার লিটনের প্রায় 10-12টা বই আমি 12 দিনে পড়ে ফেললাম। এই এডওয়ার্ড বুলার লিটন একসময় প্রচণ্ড 1870 সালের দিকে তিনি মারা যান এবং তিনি প্রচণ্ড বিখ্যাত ছিলেন একসময়, কিন্তু এখন কেউ ভুলেও ওর বই হাত দেয় না। কিন্তু আমি কেন ধরলাম? কারণ এটা আমার খুব প্রচণ্ড উপকার করেছে এই 10-12টা বই যখন আমি পড়েছি। যেমন পেলহ্যাম, আপনারা পড়ে দেখতে পারেন, আপনার উপকার দিবে যে কিসকাদার ভণ্ড, কিসকাদার মিথ্যা কথা এই এডওয়ার্ড বুলার লিটন বলেছেন। কারণ এই জার্মান দর্শন আমি তো ওই সময় কিছুটা আমি এই গেটে এবং কিয়েরকেগার্ড, নিটশে এইগুলো আমার ওই সময় পড়া ছিল। তো ফলে আমি ওই যে ওয়েস্টার্ন দর্শনের সাথে ইসলামিক দর্শনের যে
কনফ্লিক্ট সেটা কিন্তু তখনই আমি বুঝতে পারছি। এবং ইকবালের বইগুলো আমি প্রচণ্ডভাবেই পড়তেছি। ওই কয়েকদিনের যেমন কিছুদিন পূর্বে স্বনামধন্য উর্দু কবি ইকবালের কাব্যের আলোচনায় কয়েকদিন কাটাবার সুযোগ আমার হয়েছিল। কয়েকদিন কাটালে এটা বোঝা যায় না। ওয়েস্টের লোকেরা মানে ওয়েস্ট বলতে হচ্ছে পশ্চিম ভারতের লোকেরা এবং দক্ষিণ ভারতের লোকেরা এমনি এমনি ওরা হিন্দু হয়েও সে সাদা সাদা নাম কি বলে হিন্দুরা, সে ব্রাহ্মণ হিন্দুরা, সেই ক্ষত্রিয় হিন্দুরা, সে বৈশ্য হিন্দুরা, তারা এমনি এমনি ইকবালের ভক্ত হয়নি। তারা দেখেছে যে ইকবালের কী প্রচণ্ড পরিমাণ পড়াশোনা। এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন কাকে? রবীন্দ্রনাথ এবং বঙ্কিমকে। কাজেই রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের যত পড়াশোনা ছিল তার থেকেও বেশি পড়াশোনা করতে হয়েছিল ইকবালকে। এবং ইকবাল ওপেন ডিক্লারেশন ছিল, পারলি আহমেদ মাশরিক মাগরিব কি তামাম কিতাব, পড়েছি আমি পূর্ব পশ্চিমের সকল কিতাব, সকল বই। তাহলে এই যে এখানে কিন্তু বিবেকবান ছিলেন একজনকে, এই বিবেকবান ছিলেন হলেন গিয়ে কাজী আব্দুল ওয়াদুদ। কাজী আব্দুল ওয়াদুদ বিবেকবান ছিলেন আবুল হোসেন। তিনি কিন্তু 29 সালেই মুসলিম কালচার নামে ইসলামের প্রচণ্ড প্রশংসা করে তিনি আস্তে আস্তে আর না তিনি চিন্তার মুক্তির যে ওইটা শিক্ষা প্রতিষ্ঠা সম্পাদনা করেন, না তিনি আর তার কোনো প্রবন্ধই পাওয়া যায় না তার। তিনি বুঝতে পেরেছেন যেহেতু তিনি পাকিস্তান প্রস্তাবটা রেগুলার তিনি বই পড়তেন, বেসিক্যালি ওয়াল্টার স্কট পড়তেছিলেন, আর্নেস্ট রেনান পড়তেছিলেন। কাজী আব্দুল ওয়াদুদের মতো বোকা না এই আবুল হোসেন। তাহলে আবুল হোসেনের সাথে কাজী আব্দুল ওয়াদুদের পার্থক্য এবং কাজী আব্দুল ওয়াদুদ এবং আবুল হোসেনের সাথে গোলাম মুস্তফার পার্থক্য, এইগুলো যখন আমরা বিস্তারিত আলোচনা করব, আর্ট ফর আর্ট শেখ নামে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আর্ট ফর আর্ট শেখ, সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে এই গোলাম মুস্তফার সীমাবদ্ধতা কী এবং এই নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদের সীমাবদ্ধতা কী এবং এই নাম কি বলে এই আবুল হোসেনের সীমাবদ্ধতা কী। তিনজনের সীমাবদ্ধতা তারা তিনজনই জার্মান দর্শন জানতেন না। জার্মান দর্শন হলে গিয়ে মানে কমিস্ট একটা কথা বলে না, অত্যাশ্চর্য গ্রিক ব্যাপার, কিন্তু যারা দর্শনের জগতের চূড়ার লোক তারা কিন্তু বলে অত্যাশ্চর্য জার্মান ব্যাপার। জার্মান দর্শন ইটালি জয় করেছিল, ইংল্যান্ড জয় করেছিল, ফ্রান্স জয় করেছিল, রাশিয়া জয় করেছিল, আমেরিকা জয় করেছিল। এমনি এমনি না, তার যুক্তি, তার মেধা, তার যেমন বলে জার্মান প্রফেসরস। আমরা কি বলি জার্মান সোলজারদের কথা জানি, জার্মান প্রফেসরদের কথা কি জানি? তো জার্মান প্রফেসর হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেসর। তারা কিন্তু বললামই তো যে 5টা দেশ জয় করেছিল। জার্মানরা গোটা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে তারা 5টা দেশ তারা ইসের নাম কি বলে জয় করেছিল। একটা হলো ইটালি, একটা হলো গিয়া রাশিয়া, একটা হলো গিয়া ইংল্যান্ড, একটা হলো ফ্রান্স, আর একটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার যে উইলিয়াম জেমস, হ্যাঁ, এরা কিন্তু এই যে কান্ট থেকেই উৎপত্তি বলা যায়। তাহলে এই কান্টের দর্শনই কিন্তু আমাদের এখানে 4 জন আনেন নাই। ফলে এই যে গোলাম মুস্তফা কিন্তু মানে তিনি তো স্কুলে পড়াইতেন, স্কুল ইন্সপেক্টর ছিলেন গোলাম মুস্তফা, এরকম এরা কিন্তু জানতে, এরা হয়তো জার্মান দর্শন পড়েননি, কিন্তু এটুকু তো বুঝতে পারতেছেন যে ইকবাল পড়াশোনা করে কথা বলতেছেন। আর এই ইকবালের যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সটা এতেমাদটা কিন্তু এই ইসের নাই, এই নাম কি বলে এই আবুল হোসেনের নাই, নাম কি বলে আবুল হোসেনেরও নাই, কাজী আব্দুল ওয়াদুদেরও নাই, কাজী মোতাহার হোসেন চৌধুরীর নাই, কাজী মোতাহার হোসেনের নাই, মোতাহার হোসেন চৌধুরীর নাই। কারণ আপনি যদি বিহার থেকে চলে যান করাচি পর্যন্ত, সেখানে তো ইকবাল টপ। আবার এই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে যান, এখানে ইকবাল টপ। এবং ইকবালকে চ্যালেঞ্জ করার সাহস রবীন্দ্রনাথ নিজে স্বয়ং পাচ্ছেন না। কারণ হলে গিয়ে যে মিথ্যাচারগুলো প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথের হয়ে করেছিলেন, এই যে বস্তুযন্ত্রের কী বস্তু, তারপরে এই যে নাম কি বর্তমান সভ্যতা ও বর্তমান ইউরোপীয় যুদ্ধ, তারপরে এইগুলার নাম কি বলে নাম কি বলে সাহিত্যে খেলা, এই যত প্রবন্ধগুলো লিখেছিলেন, কে লিখেছিলেন? প্রমোদ চৌধুরী। তিনি কিন্তু ব্যাকট্র্যাক করলেন, যে তিনি বুঝতে পারলেন যে এই লোকটা আসলেই অনেক পড়াশোনা করেছে এবং তার ওইসব পড়াশোনার ফলেই তিনি যখন পাকিস্তান প্রস্তাব করলেন 1930-এর পরে তার কোনো দার্শনিক প্রবন্ধ পাবেন না। নাম কি বলে নাম কি বলে প্রমোদ চৌধুরী, যিনি ভাগ্নি জামাই, যিনি চলিত ভাষা সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী, তিনি কিন্তু আর কোনো দার্শনিক প্রবন্ধ লেখেননি। কারণ তিনি বুঝতে পেরেছেন যে তার থেকে অনেক বেশি পড়াশোনা ছিল প্রমোদ চৌধুরীর থেকে ইকবালের, এবং রবীন্দ্রনাথের থেকে অনেক বেশি পড়াশোনা আছে ইকবালের। এই কথাটা তার কাছে স্পষ্ট হয়ে গেছিল। কিন্তু একটা কথা আছে না, বুদ্ধিমান যেখানে পা দেয় না, বোকায় সেখানে পা দেয়। তো এই জার্মান দর্শন যেন প্রমোদ চৌধুরী বা শরৎচন্দ্র যেখানে পা দেয়নি, এবং শরৎচন্দ্রের ওই নাম কি বলে তিনি এই পথপাথের মধ্যে শেষ প্রশ্নের কথা বলছেন, কিন্তু শেষ প্রশ্নের পরে আমি তো সেই শরৎচন্দ্রের উপরে আরেকটা ভিডিও করেছি, আপনারা ওটা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আমি স্পষ্ট বলেছি শরৎচন্দ্রের শেষ প্রশ্ন কোনো উল্লেখযোগ্য লেখা না, তার থেকে বিপ্রদাসটা তার শেষ লেখা, এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটা লেখা। সেই তুলনায় এই দত্তাটা অনেক
জার্মান দর্শন জানা, শরৎচন্দ্রকে বুঝতে গেলে জার্মান দর্শন জানা লাগবে, কিন্তু এই যেহেতু এই কাজী আব্দুল ওয়াদুদ জার্মান দর্শন জানে না, মূর্খ একজন উদ্ধত, তার ফলে তিনি শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনাগুলোকে তিনি বলেছেন দ্বিতীয় শ্রেণী, আর দ্বিতীয় শ্রেণীর রচনাগুলোকে বলেছেন শ্রেষ্ঠ। যেমন শরৎচন্দ্রের নাম কি গৃহদাহ, চরিত্রহীন, তার শেষ প্রশ্ন, এইগুলোকে তিনি বলছেন প্রথম গ্রেডের। আসলে এইগুলো তো তিনি নিজে কনফিউজ না, কিন্তু মানুষকে কনফিউজ করছেন। এবং নাম কি বলে তার শ্রেষ্ঠ রচনাগুলো হলো দত্তা, তারপর পল্লী সমাজ, তারপরে এই নাম কি বলে, অথচ পল্লী সমাজকে তিনি সেকেন্ড গ্রেডের রচনা বলেছেন, অথচ পল্লী সমাজ কিন্তু চমৎকার রচনা। এবং পল্লী সমাজের পরে দিলীপ কুমার, ভারতের 1 নম্বর যে ইউসুফ খান, আসলে তার ছদ্মনাম দিলীপ কুমার, তিনি কিন্তু এটার উপর মুভিও বানিয়েছিলেন, এই মুভিটির নাম দিয়েছিলেন শিকাস্ত, পরাজয়। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই একটা মানে যাহা সে আমি দেখলাম, উত্তর ভারতে বলে, যেখান থেকে আমি দেখছি যে ইকবাল বারবার বলছে যে দেখা হয় মায়নে जो कुछ और भी दिखला दे, আমি মানে এই কথাটা মানে কি যে আমি যেগুলো দেখেছি অন্যদেরকেও দেখাও আল্লাহ, তার মানে আমি যে বইগুলো পড়েছি সেই বইগুলো অন্যরা পড়ুক। ইকবাল ডাইরেক্ট বলে দিয়েছেন যে জার্মান দর্শন পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন, কিন্তু রবীন্দ্রনাথ একটা মিথ্যা কথা বলেছেন কি যে ইউরোপের সবচেয়ে বড় জাত হলো ব্রিটিশ, এটা কিন্তু সত্য না, ইউরোপের সবচেয়ে বড় জাত জার্মানরা। তো কাজেই আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন এবং সত্যের উপর কাছাকাছি আসুন, জার্মান দর্শনকে বুঝুন। তখন কী হবে, বাঙালিও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। যেমন দক্ষিণ ভারত তামিলরা 9 কোটি 3টা সায়েন্স নোবেল পেয়েছে, বাঙালি 30 কোটি 1টা সায়েন্স নোবেল পায়নি আজ পর্যন্ত। তাহলে বাঙালিও তখন কি জার্মান দর্শন যখন জানবে, তখন বাঙালিও সায়েন্স নোবেল প্রাইজ পাবে। বাঙালিও তখন 200 কোটি বাজেটে মুভি করে, তামিলরা যেমন 200 কোটি বাজেটে মুভি করে, বাঙালি ঢাকা বা কলকাতায় 2 কোটি বাজেটে মুভি করতে ভয় পায়। তো কী হবে, বাঙালি যখন সায়েন্স নোবেল পাবে, বাঙালি মধ্যে ইভেন সায়েন্স নোবেল তো পাই না, সায়েন্স নোবেল পাওয়ার চেষ্টাটাও বাঙালির মধ্যে নাই। রবীন্দ্রসঙ্গীত শুনে, আর ওই যে রবীন্দ্রনাথ গান আছেন অল্প লইয়া থাকি তাই তাহা যায়, হ্যাঁ। কিন্তু ইকবাল কি বলছে যে সিতারাও কি আগে যা और भी আবিষ্কিম তা और ही है তাই জিন্দেগি সে नहीं ফে যায় সাইক্র কারবার और भी है, যে তারার আগে আরও জগৎ আছে, প্রেমের পরীক্ষা আরও আছে। তার মানে কি, তোমার দৃষ্টিকে তারার আগে তুমি করো। যেমন এই জন্যই কিন্তু উত্তর ভারতে গান আছে, চলো দিলদার চলো চাঁদ কি পার চলো, চলো প্রেমিক চলো চাঁদের ওই পারে চলো। কিন্তু বাংলায় আপনি ঢাকায় কলকাতায় এই ধরনের একটা গানই পাবেন না, যে মানে বাঙালির চিন্তাটা এতটা লিমিটেড। আমরা যে বলি ক্রিয়েটিভিটি মানে আউট অফ দ্য বক্স, কিন্তু বাঙালি তো আউট অফ দ্য বক্স যেতেই চায় না। তো আউট অফ দ্য বক্স কি, ইকবালের একটা কবিতায় আছে, মিশর শামসে গুজার পারস হেজাজ সে গুরচার গাছে দিল করবা সুজনা পারাঙ্গে বাহার তাইরেকে বুলান্দে বাল দানা দাম সে গুজার, যে মিশর সিরিয়া থেকে বেরাও, পারস্য এবং সৌদি আরব থেকেও বেরো, যদিও পাশ্চাত্যের বসন্ত খুবই মৌলনবা, তুমি সেখান থেকেও বাড়াও। তাহলে তুমি ইরানের দর্শনও গ্রহণ করো না, সৌদি আরবের দর্শন গ্রহণ করো না, সিরিয়ার দর্শনও গ্রহণ করো না, তুমি কি বলে ওয়েস্টার্ন দর্শনও গ্রহণ করো না। তুমি গোটা পৃথিবী থেকে বেরিয়ে তুমি নিরপেক্ষভাবে যে না এটা আমার বাপের দেশ, আমি এটাকে শ্রেষ্ঠ বানাবো, এটা না। তুমি গোটা পৃথিবী থেকে বেরিয়ে তুমি মনে করো যে এটা আজনবী একটা এলাকা, এখানের হেজাজের দর্শন ভালো না, তো এখানে ইরানের দর্শন ভালো না, সিরিয়ার দর্শন ভালো না, মিশরের দর্শন ভালো না, সৌদি নাম কি বলে ফ্রান্সের দর্শন ভালো না, ইংল্যান্ডের দর্শন ভালো না, আমেরিকার দর্শন ভালো না, জার্মানির দর্শন ভালো, এবার নিরপেক্ষভাবে বিচার করো, তাহলে তুমি বুঝতে পারবা কি। সেটা তিনি বলে যাননি, কিন্তু পরবর্তীতে অন্য লেখার মধ্যে তিনি বলেছেন জার্মান দর্শন পৃথিবীর শ্রেষ্ঠ। তখন তুমি বুঝে ফেলবা যে জার্মান দর্শন পৃথিবীর শ্রেষ্ঠ। এটা আমি বলতেছি কারণ এই কথাগুলো জোড়া লাগালে কিন্তু এটাই প্রতিভাত হয়। এটা আমি নিজে জার্মান দর্শন পড়েছি, কাজে আমি জানি যে জার্মান দর্শন আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ। এবং আমি তো বললাম জার্মান দর্শন ইংল্যান্ডে ফলো করা হয়েছে, যা আমেরিকায় ফলো করা হয়েছে, ফ্রান্সে ফলো করা হয়েছে, ইটালিতে ফলো করা হয়েছে, রাশিয়াতে ফলো করা হয়েছে, কারণ জার্মান দর্শন পৃথিবীর শ্রেষ্ঠ। এবং এই শ্রেষ্ঠটাই কিন্তু তারা আনেনি প্রমোদ, শরৎ, রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমার বঙ্কিমচন্দ্রের পড়াশোনার ব্যাপারে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে, হয়তো 50 মিনিটের ভিডিওটা হবে। আমরা আশা করি দেখলে পরে আপনাদের হবে যে মানে উত্তর ভারত কেন বাঙালিদের ঘৃণা করে। তারা বলে যে সমঝার মানে তার নিয়াত খারাপ ছিল। বঙ্কিমচন্দ্র নিজে জ্ঞানী ছিলেন, কিন্তু তার উদ্দেশ্যটা ঠিক ছিল না। এবং এইটা কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সাজে। রবীন্দ্রনাথও কিন্তু জার্মান দর্শন জানতেন, কিন্তু তারও নিয়াত খারাপ ছিল, এবং শরৎচন্দ্রেরও নিয়াত খারাপ ছিল। যাই হোক, কিন্তু কিছুটা লাজ লজ্জা ছিল এই প্রমোদ চৌধুরী। এই জন্য 1930-এর পরে তিনি কিন্তু আর দার্শনিক প্রবন্ধ লিখতে যাননি, কারণ তিনি বুঝতে পারছেন যে সমস্ত তিনি কিন্তু চারিয়ারি কথা মানে হিন্দি উর্দু শব্দ তিনি এনেছিলেন। তিনি আরেকটা লিখেছিলেন যে তেল নুল লাকড়ি তো পুরোপুরি হিন্দি কথা। তিনি কিন্তু আরও বলেছিলেন যে ভাই হাত মিলানা, কাকে বলেছিলেন? আবুল হোসেন যখন তরুণপত্র বের করেছিলেন। তো সে আবুল হোসেন কিন্তু প্রচণ্ড উর্দু জানতেন, এবং এই জন্যই কিন্তু তিনি ব্যাকট্র্যাক করেছিলেন যে তিনি তো দেখতেছেন যে তিনি তো উর্দুগুলো ভালো করে পড়াশোনা করেছেন, এবং আবুল হোসেন মানে এত উর্দু জানতেন যে তিনি উর্দু লেখা একেবারে উর্দু নাস্তালিক লিপিতে তুলে দিয়ে তার উচ্চারণও দিতেন না, তার অনুবাদও দিতেন না। বাংলায় তার মানে কী হবে, তার দ্বারা হচ্ছে আমি উর্দু জানি, সবাই উর্দু জানে, কিন্তু সবাই তো উর্দু জানে না বাংলাদেশে। তাহলে এই আবুল হোসেন যেহেতু উর্দু ব্যাপকভাবে জানতেন,
করতেন, তিনি কিন্তু এই শিক্ষা পত্রিকা 1931 সালে পর আর পাবলিশ করেননি। আর তিনি যখন পাবলিশ করেননি আর কেউ পাবলিশ করেনি। তো শিক্ষা পত্রিকা 27, 28, 29, 30, 31 1927 থেকে 1931 সাল পর্যন্ত 5 বছর পাবলিশ হয়ে ব্যান্ড হয়ে যায়। কিন্তু এই যে মূর্খ, এই তো উর্দু ভাষা ওরকম জানেন না, কয়টা দিন বলছে কিছুদিন পূর্বে স্বনামধন্য কবি ইকবালের কাব্যের আলোচনায় কয়েকদিন কাটাবার পর আমার কাটাবার সুযোগ হয়েছিল। তো কয়েকদিন কাটিয়ে কি ইকবালকে বোঝা যাবে যে কবির এলাকা হলো কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং বিহার থেকে একেবারে করাচি পর্যন্ত? তো কাজেই এই যে জমির যে বিবেকের কথা ইকে বলেছিলেন, গোলাম মোস্তফা বলেছিলেন, ইসের কথা নাম কি বলে, সে আবুল হোসেনকে, আর আবুল হোসেনের সেই বিবেকটা জাগ্রত হয়েছিল, তিনি আর প্রকাশনা করেননি। কিছু লোক বলে যে তারপরে অত্যাচার হয়েছিল, সেটার আমি বিস্তারিত প্রমাণ পাইনি। যে তাকে বলা হয় যে, কারণ তার লেখা তো পড়েছি, তার লেখাতে তিনি স্পষ্টভাবেই মানে অন্তর থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে ইকবাল শ্রেষ্ঠ কবি এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এবং সেটা কোথায় বলে 1929 সালে আপনি লেখা পাবেন যে মুসলিম দর্শন, এটা তিনি সওগাত পত্রিকায় লিখেছিলেন 1929 সালে, তার নিজের পত্রিকাটা দেননি, মুসলিম দর্শন সংবাদ সওগাত পত্রিকায় দিয়েছিলেন। এখানে তিনি বলেছেন যে আল্লাহর নবীর আগুন, হৃদয়ের যে আগুন, সেটা একটা জাতিকে তৈরি করেছিল এবং গোটা প্রবন্ধ রয়েছিল আল্লাহর নবীর প্রশংসায়। তাহলে এই জিনিসটা কিন্তু এখন আমরা বাঙালি মুসলমানরা ওই যে সওগাত পত্রিকার ওই যে লেখাটা, যে মুসলিম দর্শন, অত্যন্ত চমৎকার একটা লেখা। এবং সেই আমার ব্যক্তিগত ধারণা যে এই সওগাত পত্রিকার সম্পাদক নাসিরুদ্দিন যে 105 বছর বেঁচে ছিলেন, তার পিছনে ইসলামের আগুন তার বুকের দিকে দিকে জ্বলতো। তিনি ইসলামের ভালোবাসাটা বুঝতে পেরেছিলেন, তিনি মানুষকে ভালোবাসছিলেন বলেই তিনি 105 বছর, কোনো লেখক আমি এখনও এই জামানায় এখনও পাই না যে 105 বছর বেঁচে ছিলেন, না ইংল্যান্ড, না জার্মানি, না এই ইন্ডিয়া, বা এই যে নাম কি বলে, বা এই ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ইটালি, কোথাও আমি পাইনি। কিন্তু 105 বছর হচ্ছে এটা বাংলাদেশে। ওই যে জিসকো ঢুনা মে আসমানো মে জমিনে মে ও তো মেরে দিল কি খানা খাবে, বলছে যে যাকে আমি আকাশ পাতালে খুঁজলাম তাই পাওয়া গেল আমার হৃদয়। তো এই যে আমি চিন্তা করি যে প্রকৃত দর্শন হয়ে তার হায়াত বাড়বে, সে জীবনযাপনে সফল হবে, সে মানুষের প্রতি ভালোবাসা অর্জন করবে, এটা বাংলাদেশেই তো আছে। বাংলাদেশেই তো 105 বছর বেঁচে ছিলেন, যার আয়ুকে নীরজ চৌধুরী অতিক্রম করতে পারেনি, তিনি 102 বছর বেঁচে ছিলেন। নীরজ চৌধুরী আমার একজন ভালো লাগার মানুষ, কিন্তু তিনি অনেক মিথ্যা কথা বলেছেন, সেটা নিয়ে আমার ভিডিও আছে, আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।